একজন ভয়ঙ্কর তান্ত্রিক যে কিনা গ্রামের সুন্দরী মেয়েদেরকে বশীকরণ করে তাদের সৌন্দর্য শুষে নিয়ে নিজেকে কয়েক শত বছর সুন্দর ও সতেজ রেখেছে। এরপর গ্রামের লোকজন তাকে শেষ পর্যন্ত ধ্বংস করতে পেরেছিল, নাকি সে তার কুকর্ম সারা জীবন চালিয়ে যায়? এইসব প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেস্ট রোমান্টিক হরর থ্রিলার মুভি তান্ত্রা। মুভির শুরুতেই আমাদের এক বৃদ্ধকে দেখানো হয় যে কিনা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ বৃদ্ধটি ভয় পেয়ে যায়, কারণ বৃদ্ধটি উপরে একটি মেয়েকে দেখতে পায়। বৃদ্ধটি দেখে মেয়েটির হাতে একটি মুরগি ছিল, আর মেয়েটি সেই মুরগির রক্ত খাচ্ছিল। হঠাৎই মেয়েটি নিচে নেমে আসে। এটা দেখে বৃদ্ধটি ভয় চিৎকার করতে থাকে, আর তৎক্ষণাৎ সেখান থেকে বৃদ্ধটি পালিয়ে যায়। এদিকে সকাল হতেই রেখা নামের একটি মেয়েকে দেখতে পায়, যেখানে সে গোসল করছিল। রেখা হঠাৎ তার গোসলখানায় একটি মেয়েকে দেখতে পায়। পরে সেখানে রেখার দাদি চলে আসে, আর গোসলখানায় তখন মেয়েটি অদৃশ্য হয়ে যায়। রেখা তখন বুঝতে পারে এটা একটা আত্মা ছিল। এখানে রেখার কাছে একটা শক্তি লুকিয়েছিল, যেটা দ্বারা রেখা অদৃশ্য আত্মাদের দেখতে পেত। একটু পরেই আমরা জানতে পারি যে রেখার বাবা তার মেয়েকে দেখতে পারত না, কারণ রেখার জন্মের সময় তার মা মারা যায়। এই জন্য রেখার বাবা রেখাকে দোষী মনে করে। পরের দিন রেখা তার বন্ধুদের সাথে কলেজে যাচ্ছিল। সেখানে তেজা নামের একটি ছেলেকে দেখানো হয়। এখানে রেখা তেজাকে খুব পছন্দ করত। তারা দুজন একসাথে গল্প করছিল, আর যেতে যেতে রেখা হঠাৎ একটি গাছে সেই মেয়েটির আত্মা দেখতে পায়, যে কিনা নিজে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। এটা দেখে রেখা সেখানে দাঁড়িয়ে যায়। এখানে তেজা এইসব বিশ্বাস করত না, এই জন্যই তারা নিজের ভিতরে কথা বলতে থাকে। আর কলেজ শেষ হতেই তেজা তার মামা শঙ্করের কাছে যায়। এখানে শঙ্কর অনেক তন্ত্রমন্ত্র জানত, কিন্তু তখনই তেজা বলে, আমি এইসব আত্মা বিশ্বাস করি না। এই কথা শুনে শঙ্কর বলে, আমার এইসব মন্ত্র আত্মাদের বশীকরণে কাজে লাগে। এদিকে রাতে রেখা যখন শুয়ে পড়ে, তখন সে অনুভব করতে থাকে তার রুমে কেউ আছে। এর একটু পরেই রেখা ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল কেউ তাকে বশ করে নিয়েছে। এইসব ঘটনা রেখার দাদি দেখে ফেলে। তখন রেখার দাদি রেখার বাবাকে তার সাথে যেতে বলে, কিন্তু রেখার বাবা তার সাথে যেতে রাজি হয় না। এখানে আমরা জানতে পারি রেখা ঘুমের ভিতরেই এদিক ওদিক চলে যেত। আর সকাল হতেই রেখা একটু হুজুরের কাছে যায়। পরক্ষণে রেখা তার সমস্যার কথা খুলে বলে। এটা শুনে হুজুর রেখাকে একটি তাবিজ দেয়। পরে রেখা যখন তার বন্ধুদের সাথে বাসায় ফিরছিল, তখন মধ্যপথে গ্রামের একজন লোক তেজাকে ডাক দেয়, আর বলে, তোর মা একটা খারাপ মহিলা ছিল। এটা শুনে তেজা কিছুই বলে না, কারণ সত্যিই তেজার মা একজন পতিতা ছিল। তেজার মা তেজাকে কখনোই দেখতো না, এই জন্য তেজা তার মাকে ঘৃণা করত। অন্যদিকে তেজা ও রেখা দুইজন অনেক সময় কাটাতে থাকে। সেখান থেকে আমরা বুঝতে পারি তারা দুজন একে অপরকে খুব ভালোবাসত। আর রাতে যখন রেখা ঘুমাতে যায়, তখন রেখা আবারও কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে বিছানায় উঠে বসে। রেখা এসব সহ্য করতে না পেরে সে একটি ছুরি দিয়ে তার শরীর থেকে রক্ত বের করে এবং একটি গ্লাসে রেখে দেয়। আর সকালে উঠে দেখে সেই গ্লাসে কোনো রক্ত নেই। অন্যদিকে আমরা দেখতে পাই তেজা তার মামার সাথে দেখা করে। তেজার মামা বলে, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমি একটি মন্দিরে গিয়েছিলাম ভিক্ষা করার জন্য, কিন্তু পুরোহিত আমাকে তাড়িয়ে দিয়েছিল। ঠিক তখন একটি মেয়ে আমাকে খাবার দিয়েছিল। আস্তে আস্তে আমাদের দুজনের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়, আর তাকে পাওয়ার জন্যই আমি পরে কালো জাদুর চর্চা শুরু করি। একদিন আমি যখন একজনের উপর কালো জাদু করছিলাম, হঠাৎ সে জেগে যায়, আর আমি খুব ভয় পেয়ে যাই। পরদিন সেই মেয়েটি সব জানতে পেরে আমাকে এসব করতে নিষেধ করেছিল, আর সেখান থেকেই আমি এসব কালো জাদু করা বন্ধ করে দিয়েছি। কিন্তু এখানে শঙ্কর সেই মেয়েটির উপর কালো জাদু করেছিল কেন, সেটা তেজাকে তখন জানায়নি। এরপর রেখা, তেজা ও বাসু শালুর জন্য অপেক্ষা করছিল। আর শালু আসতেই রেখা দেখে তার পিছনে অদ্ভুত একটি মেয়ে আসছে। রেখা তখন বুঝতে পারে শালুর উপরে কেউ কালো জাদু করেছে। এইসব কথা রেখা তেজাকে বলে। পরক্ষণে তারা সবাই শালুর বাসায় যায়, আর রেখা তার হাতে একটি মন্ত্র পড়া লেবু রাখে, যেটা থেকে শালুর ভেতরে আত্মা বাইরে চলে আসে। সেই সাথে রেখাকে মারার হুমকি দেয়। বাইরে এসে রেখা দেখে কাগজে রাখা লবণ লাল হয়ে গেছে। পরক্ষণে রেখা ও তেজা এইসব কথা শালুর পরিবারকে জানায়, কিন্তু শালুর পিতা এইসব বিশ্বাস করে না। কিছুদিন পর একদিন রাতে শালু যখন একাই ঘর থেকে বেরিয়ে আসে, তখন শালুর পরিবার রেখার কথায় বিশ্বাস করে। রেখা তাদের বলে ওই মেয়ের পিছনে না যেতে। রেখা শালুর বাবাকে বলে, আমাদের ওই তান্ত্রিকের কালো জাদু কাটাতে হবে। ওই দিন রাতে শালু যখন আবার জঙ্গলের ভিতর যেতে থাকে, তখন পিছনে শালুর পিতা তেজা ও তার ভাই শালুর পিছনে করতে থাকে। তারা পিছনে যেতেই দেখে জঙ্গলের ভিতরে একটি লোক কালো জাদু করছে। তারা জানতে পারে ওই লোকটা আর কেউ নয়, যে লোকটা শালুকে ডিস্টার্ব করত, ওই লোকটাই তার উপর কালো জাদু করছে। তান্ত্রিক যখন শালুর উপর কালো জাদু করছিল, ঠিক তখনই পিছনে শালুর পিতা তান্ত্রিককে মারতে আসে, কিন্তু তান্ত্রিক তাকে ধরে ফেলে। হঠাৎ পিছনে তেজা ওই তান্ত্রিকের মাথা কেটে দেয়, যার ফলে শালু কালো জাদু থেকে মুক্তি পায়। আর পরের দিন সকালে রেখার বাড়ির সামনে একটি সাধু আসে, আর রেখার দাদিকে বলে এই বাড়িতে একটি রক্তপিপাসু আত্মা রয়েছে। ঠিক ওই রাতে রেখা যখন ঘুমাচ্ছিল, তখন রেখা আবারও অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর সে জেগে যায় এবং একটি ছুরি নিয়ে তার শরীর থেকে রক্ত বের করে একটা গ্লাসে রেখে দেয়। আর সকালে উঠতেই দেখে সেই গ্লাসে কোনো রক্ত নেই। ওই দিন গ্রামে বিক্রম নামের একজন তান্ত্রিক আসে। সে এক বৃদ্ধের কাছে এসে রাজেশ্বরী নামের একটি মেয়ের কথা জানতে চায়। বিক্রম ওই গ্রামের লোকজনের কাছে জানতে পারে
রাজেশ্বরীর অনেক আগে মৃত্যু হয়ে গেছে। বিক্রম আরো জানতে পারি রাজেশ্বরীর মেয়ে রেখা এই গ্রামেই থাকে। আমরা এখানে জানতে পারি রেখাকে এই বিক্রম মারতে চায়। এই জন্য বিক্রম রেখাকে চেনার জন্য রাস্তার মাঝে একটি মন্ত্রপুত লেবু ফেলে রাখে। আর একটু পর ওই রাস্তা দিয়ে যখন রেখা কলেজে যাচ্ছিল ঠিক তখনই লেবুটি রেখার পায়ের কাছে চলে আসে। আর এইভাবেই বিক্রম রেখাকে চিনে ফেলে। ওই দিন রাতে বিক্রম রেখার উপর কালো জাদু করতে মন্ত্র পাঠে বসে যায়। এরপর একটি মহিলার আত্মা রেখার ভিতরে চলে আসে আর রেখাকে চুলের মুঠি ধরে টানতে থাকে বিক্রমের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রেখা দেবীর একটি ছবি তার হাতে নিয়ে নেয়, যে কারণে সেই আত্মাটি সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। আর সকাল হতেই রেখা সেই হুজুরের কাছে চলে যায় আর এসব ঘটনা বলতে থাকে। একসময় হুজুর কিছু মন্ত্র পড়ে রেখাকে ঝাড়ফুঁক দিতে থাকে। ওদিকে বিক্রম তখনও রেখার উপর কালো জাদু করতে পারছিল না। এই জন্য বিক্রম খুব রেগে যায় আর এই জন্য ওই রাতে তাকে পাঠিয়ে সেই হুজুরকে হত্যা করে দেয়। এইসব ঘটনা রেখা তেজার কাছে বলতে থাকে। রানী বুঝতে পারে তার কারণেই হুজুরের মৃত্যু হয়েছে। কোনো উপায় না পেয়ে তেজা তার মামার শঙ্করের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে আর তাকে সাহায্য করতে বলে। তখন শঙ্কর তেজাকে একটি বড় সাধুর কথা বলে যে তাকে সাহায্য করতে পারবে। হঠাৎই তেজা তার মামাকে বলে, মামা তুমি তো বললে না কেন তুমি তোমার প্রেমিকার উপর কালো জাদু করেছিলে, আর পরে কি হয়েছিল? আর তখনই শঙ্কর তার অতীতের কাহিনী বলতে থাকে। একদিন রাতে শঙ্কর কালো জাদু করেছিল তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এবং সে মেয়েটি ওই রাতে তার কাছে এসেছিল। শঙ্কর ভেবেছিল মেয়েটি হয়তো তার কালো জাদুর জন্য এসেছে, কিন্তু পরে মেয়েটি শঙ্করের হাতে একটি দেবের মূর্তি দেয় আর বলে তুমি এইসব বন্ধ করে দাও। তখন শঙ্কর বুঝতে পারে তার মূর্তির জন্য তার কালো জাদু তাকে বশ করতে পারেনি। এখন আমরা জানতে পারি মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিল, এই জন্য শঙ্কর তাকে পাওয়ার জন্য এই কালো জাদু করছিল। আর এই প্রতিজ্ঞা করার জন্য সে কালো জাদু করা ছেড়ে দেয়, যেটা সে বুঝতে পারে এই দেবীর মূর্তি নিশ্চয়ই অনেক ক্ষমতা ছিল। আর পরের দিন তেজা তার মামার কথা মতো সেই সাধুর সাথে দেখা করে। সাধু তখন মন্দিরে পূজা করছিল। সাধু বলে এই নারকেল যদি ঘুরতে থাকে তাহলে রেখার জীবন বেঁচে যাবে। অন্যদিকে বিক্রমও রেখার উপর কালো জাদু করতে থাকে, কিন্তু রেখার উপরে প্রথমে বিক্রমের কালো জাদু ভর করে। রেখা তখন অদ্ভুত আচরণ করতে থাকে। কিছু সময় পর রেখা আবারও ঠিক হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সে নারকেলটি ঘুরছিল, তার মানে এই সাধুর জন্যই তার প্রাণ রক্ষা পেয়েছে। পরক্ষণে তেজা যখন রেখার সাথে দেখা করে তখন তেজা রেখার কাছে কিছু প্রশ্ন করতে থাকে, যেটা শোনার পর আপনিও ভয় পেয়ে যাবেন। তেজা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন? আমি হুজুরের কাছে গিয়েছিলাম, সে বলল তোমাকে তো সে এসব কথা বলেনি। এরপর আমি বিক্রমের সাথে দেখা করছিলাম আর বলেছিলাম তুমি কেন হুজুরকে মারলে। এই কথা শুনতে বিক্রম আমাকে তার মন্ত্রে বশ করে শূন্যে ভাসিয়ে রাখে আর হাসতে হাসতে বলে তুমি আমার আর রেখার মাঝে এসো না। বিক্রম আরো বলে আমি হুজুরকে মারিনি। এদিকে তেজা যে সাধুর কাছে গিয়েছিল সেই সাধু তাকে বলেছিল তার পুজো মন্ত্রে রেখার জীবন বেঁচে যায়নি, বরং তার উপরে অন্য কেউ কালো জাদু করেছে, যার জন্য সে বেঁচে গিয়েছে। এরপর তেজা রেখাকে বলে তুমি সবকিছুই জানো, সত্যটা আমাকে বলো। এরপর রেখা তার কালো জাদু করতে থাকে আর সেই সত্য বলতে থাকে। এখানে রাজেশ্বরী ছিল রেখার মা, সে খুবই দয়ালু ছিল আর শঙ্কর রাজেশ্বরীকে ভালোবাসতো। আর কুমার নামের এক ব্যক্তির সাথে রাজেশ্বরীর বিয়ে হয়। আর একটা সময় রাজেশ্বরী জানতে পারে কুমার আসলে কোনো পুরুষ নয়। কুমার রাজেশ্বরীকে এই জন্যই বিয়ে করেছিল যে তার মতো সুন্দরী বিয়ে করলে গ্রামের কেউ তার সমস্যার কথা জানতে পারবে না। আর কুমার লোকটি ছিল একটু সাইকো। এসব বিষয় জানতে পেরে রাজেশ্বরী খুব কান্না করতে থাকে, কারণ রাজেশ্বরী কখনো মা হতে পারবে না এবং একটা সময় গ্রামের লোক এই সত্যটা জানতে পারবে। এই ভয়ে কুমার রাজেশ্বরীকে মারার জন্য তান্ত্রিক বিক্রমের কাছে যায়, কিন্তু বিক্রমের প্রথম থেকে এর উপর খুব খারাপ নজর ছিল। এভাবেই কুমার বিক্রমের সাথে একত্রিত হয়ে রাজেশ্বরীর উপর কালো জাদু করতে থাকে। এরপরে কি হয় রেখা সেটা তেজাকে বলে না। পরে তেজা আবারও তার মামার কাছে যায়। তার মামা বলে বিক্রম তার কালো জাদুর মাধ্যমে একটি বিশেষ প্রক্রিয়ায় সন্তান জন্মদানের জন্য পানি তৈরি করে আর পরবর্তীতে ওই পানি ওই সেই সমস্ত নারীদের শরীরে প্রবেশ করাতো, যার ফলে ওই নারী তার মন্ত্রে বশীকরণ হয়ে তার সাথে খারাপ সম্পর্ক স্থাপন করত। আর এইভাবেই সে ওই নারীর কুমারিত্ব নষ্ট করত। এর ফলে তার সাধনা পূর্ণ হতো আর সে দীর্ঘজীবী হতো। এদিকে রেখা তেজাকে পরের ঘটনা বলতে থাকে। রেখা বলে বিক্রম যখন রাজেশ্বরীর উপর কালো জাদু করেছিল, কিন্তু কিছু একটা কারণে তার কালো জাদু নষ্ট হয়ে যায়, যার ফলে বিক্রম চিৎকার করতে থাকে আর সে ওই গ্রাম থেকে চলে যায়। এদিকে বিক্রমের কালো জাদুর ফলে রাজেশ্বরীর জীবন বিপন্ন হয়ে যায়। পরবর্তীতে রাজেশ্বরী বিক্রমের বাচ্চার গর্ভবতী হয়ে যায় আর সেই বাচ্চা অন্য কেউ নয়, আমি নিজেই। এটা শুনে তেজা অবাক হয়ে যায়। রেখা আরো বলে এইসব কারণেই বিক্রম আমাকে মারতে চায়। আমার জন্মের সময় আমার মা মারা যায়, কিন্তু তার উপরে করা কালো জাদুর প্রভাব আমি এখনো অনুভব করি, যার ফলে আমি অদৃশ্য সব বস্তু দেখতে পাই। সাথে রেখা বলে আমি হুজুরকে মেরেছিলাম, কারণ হুজুর তার মন্ত্র দিয়ে নারীদের অসহায়ের সুযোগ নিত। এদিকে রেখা বিক্রমের কালো জাদু থেকে নিজেই নিজেকে রক্ষা করছিল। এইসব কারণে আমি প্রতি পূর্ণিমার রাতে রক্তের পিপাসু মেটাতাম। আর মুভির শুরুতেই যে মেয়েটিকে আমরা মুরগির রক্ত খেতে দেখেছিলাম সে মেয়েটি আর অন্য কেউ নয়, রেখা নিজেই ছিল। রেখা আরো একটি সত্য কথা তেজাকে বলে। একদিন রাতে রেখা যখন রক্ত খাচ্ছিল তখন তেজার মা এটা দেখে ফেলে এবং ভয় পেয়ে পালানোর সময় একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং তার মা মারা যায়। এই কথা শুনে তেজা খুব কষ্ট পায়, কারণ তার মায়ের মৃত্যুর জন্য রেখাই দায়ী ছিল। পরক্ষণে তেজা সেখান থেকে চলে যায় তার মামার কাছে। শঙ্কর বলে
বলে আমি রাজেশ্বরীর বিয়ের পরেও আমি তাকে ভালোবাসতাম আর প্রতি রাতেই তার সাথে দেখা করতে যেতাম, কিন্তু একদিন আমি জানতে পারি বিক্রম রাজেশ্বরীর উপর কালো জাদু করেছে। এই জন্যই আমি বিক্রমের কালো জাদু করার সেই তরল পানিতে কিছু মিশিয়েছিলাম, যার ফলে রাজেশ্বরীর উপর বিক্রমের কালো জাদু সম্পূর্ণ হয়নি। এদিকে বিক্রম গ্রামের এক ছেলেকে তার কালো জাদু দিয়ে মেরে ফেলে আর এই দোষ সে রেখার উপর চাপিয়ে দেয়। এর সাথে বিক্রম মিথ্যা দোষারোপ করতে থাকে। গ্রামের লোকজন বিক্রমের কথায় বিশ্বাস করে আর একটা সময় পর রেখাকে একটি গাছের সাথে বেঁধে দেয়। আর বিক্রম গ্রামবাসীদের বলে রেখা যদি দোষী না হয় তাহলে সে আগামীকাল গ্রামে ফিরে যাবে, আর দোষী হলে সে এখানে মারা যাবে। ওই দিন রাতে বিক্রম রেখার উপর কালো জাদু করতে থাকে, কারণ বিক্রম রেখাকে বলি দিয়ে তার সাধনা পূর্ণ করে অমরত্ব লাভ করতে চায়। কিন্তু ঠিক সেই সময় তেজা সেখানে চলে আসে আর বিক্রম তার মন্ত্র শক্তি দিয়ে তেজাকে শূন্যে ভাসিয়ে দেয়। সেই রাতটি ছিল পূর্ণিমার রাত, এই জন্য তেজা তার জিহ্বা থেকে রক্ত বের করে রেখার শরীরে ছুটতে থাকে আর এই রক্তের কারণে রেখা আবার শক্তিশালী হয়ে যায়। এরপর রেখা ও বিক্রমের মধ্যে তান্ত্রিক লড়াই শুরু হয়। একটা সময় বিক্রমের মন্ত্রপাঠ ভুল হয়ে যায়, যে কারণে সে খারাপ আত্মাগুলো তার উপরে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। আর এইভাবে রেখা ও তেজা বেঁচে যায়। পরে রেখা তেজাকে বলে তোমার মা এখনো তোমাকে খুব ভালোবাসে। আর এরই সাথে মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।